গুড মর্নিং স্টুডেন্টস। মার্টিন লুথার কলেজ কর্তৃপক্ষ আয়োজিত যেই অনলাইন ক্লাস সেখানে তোমাদেরকে সুস্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ রাকিবুল হাসান, তোমাদের বায়োলজি সাবজেক্টের প্রভাষক। বায়োলজি সেকেন্ড পেপার অনলাইন ক্লাসে আজকে আমরা হাইড্রার কিছু বিশেষ টপিক সম্পর্কে জানব। চলো, হাইড্রার যে বিশেষ টপিক সেটা হচ্ছে আজকের টপিকের নাম হচ্ছে হাইড্রার প্রজনন। লাস্ট ক্লাসে আমরা হাইড্রার প্রজননের বেশ কিছু পার্ট পড়েছিলাম, সেটা আজকে আবার একটু রিভাইজ দিয়ে তারপর শুরু করি। চলো, তো হাইড্রার যেই পার্ট লাস্ট ক্লাসে পড়েছিলাম সেটা হচ্ছে অযৌন প্রজনন। অযৌন প্রজনন মূলত হচ্ছে মুকুলোদ্গম এবং দ্বিবিভাজন, দুইটা ভাগে ভাগ করা যায়। মুকুলোদ্গমের ক্ষেত্রে হাইড্রার যেই দেহের কিছু পার্ট এর থেকে একটা মুকুল বের হয় বা যাকে বার্ড বলে, এই প্রক্রিয়ার নাম এই কারণে বার্ডিং। তো এই বার্ডটাই বা মুকুলটাই পরবর্তীতে হচ্ছে একটু প্রবৃদ্ধ হয় এবং প্রবৃদ্ধ হয়ে সেইটাই হচ্ছে এক সময় সেখান থেকে সম্পূর্ণ নতুন একটা হাইড্রা মুক্ত হয়ে বের হয়ে যায়। এছাড়া দ্বিবিভাজন প্রক্রিয়ায় হাইড্রার যে বিভাজন সেটা ছিল একটা অনুদৈর্ঘ্য বরাবর বিভাজন, একটা হচ্ছে অনুপ্রস্থ বরাবর বিভাজন। লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম অনুদৈর্ঘ্য বরাবর বিভাজনের ক্ষেত্রে হাইড্রার যেই দেহ এটা মাঝ বরাবর ভাগ হয়ে যায় এবং সেখান থেকে দুইটা হাইড্রা তৈরি হয়। তো এছাড়া অনুপ্রস্থ বরাবর বিভাজনের সময় হাইড্রা দেখা যায় যে মাঝ বরাবর এভাবে ভাগ হয়ে যায় এবং সেখান থেকে দুইটা হাইড্রা তৈরি হয়। দুইটা বা একাধিক অংশ যে কয়টা খণ্ড তৈরি হয় সেই কয়টা খণ্ড থেকে নতুন হাইড্রা উৎপাদিত হয়ে থাকে। তো এই ছিল হাইড্রার অযৌন প্রজনন। আজকে আমরা যেটা শিখব সেটা হচ্ছে হাইড্রার যৌন প্রজনন সম্পর্কে বিস্তারিত আমরা জানব। চলো, হাইড্রার যে যৌন প্রজনন সেটা সম্পর্কে বিস্তারিত জানি। যৌন প্রজনন বলতে আমরা মূলত বুঝি যে পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেটের মিলনের ফলে নিষেক হবে এবং সেখান থেকে নতুন জাইগোট তৈরি হবে। এই যে প্রসেস, অর্থাৎ গ্যামেট ফর্মেশনের মাধ্যমে এবং পরবর্তীতে গ্যামেটের মিলনের মাধ্যমে নতুন যেই মানে একই প্রজাতির নতুন যেই অপত্য জীব তৈরি হবে, এই প্রক্রিয়াটাকে বলা হয় যৌন প্রজনন। তো যৌন প্রজননের প্রথম যেই স্টেজ হাইড্রার ক্ষেত্রে হয় তা হচ্ছে অস্থায়ী জননাঙ্গ সৃষ্টি। অর্থাৎ হাইড্রার কোনো সুনির্দিষ্ট জননাঙ্গ সবসময় থাকে না। সাধারণত প্রজনন ঋতুতে বা একটা বিশেষ সময়ে দেখা যায় যে হাইড্রার দেহের কিছু অংশ প্রবৃদ্ধ হয়, সেইখানে দেখা যায় শুক্রাশয় অথবা ডিম্বাশয়ের উৎপত্তি হয়। সেই শুক্রাশয় থেকে যদি উৎপন্ন হয় হচ্ছে শুক্রাণু, একইভাবে ডিম্বাশয় থেকে উৎপন্ন হয় ডিম্বাণু। তো শুক্রাণু উৎপাদনের যে প্রক্রিয়া সেটার নাম হচ্ছে স্পারমাটোজেনেসিস, আর ডিম্বাণু উৎপাদনের যে প্রক্রিয়া সেটাকে বলা হয় ওজেনেসিস। স্পারমাটোজেনেসিসের ক্ষেত্রে মূলত দেখা যায় যে দেহের উপরের অর্ধাংশে বা হাইপোস্টোমের কাছাকাছি অংশে এই শুক্রাশয়ের কোষগুলো পরপর দুইবার মাইটোসিস সেল ডিভিশনের মাধ্যমে প্রথমে শুক্রাণু মাতৃকোষ তৈরি করে, যা কিনা মূলত সহায়তা করে ইন্টারস্টিশিয়াল কোষ, যেটা কিনা ডিপ্লয়েড কোষ। শুক্রাণু মাতৃকোষটাও কিন্তু ডিপ্লয়েড এবং এই শুক্রাণু মাতৃকোষ বা প্রাথমিক স্পার্মাটোগোনিয়া পরে হচ্ছে মাধ্যমিক স্পার্মাটোগোনিয়া তৈরি করে, যা কিনা এটাও দেখা যায় যে ডিপ্লয়েড কোষ। প্রতিটি স্পার্মাটোগোনিয়া বৃদ্ধিপ্রাপ্ত হয়ে মূলত হচ্ছে স্পার্মাটোসাইট গঠন করে। এই স্পার্মাটোসাইট এটাও ডিপ্লয়েড। পরবর্তীতে এখানে মিওসিস সেল ডিভিশন হয় এবং মিওসিস সেল ডিভিশনে আমরা জানি ক্রোমোজোম সংখ্যা হচ্ছে অর্ধেকে পরিণত হয়। অর্থাৎ দেখা যায় যে ডিপ্লয়েড স্পার্মাটোগোনিয়া থেকে ডিপ্লয়েড স্পার্মাটোসাইট তৈরি হলেও পরবর্তীতে সেই স্পার্মাটোসাইট মিওসিস সেল ডিভিশনের মাধ্যমে
যেই হ্যাপ্লয়েড স্পার্মাটিডে পরিণত হয়, যা কিনা পরবর্তীতে বৃদ্ধিপ্রাপ্ত হয় এবং পুষ্টি গ্রহণ করে সচল শুক্রাণুতে পরিণত হয়। ছবিতে দেখা যাচ্ছে যে এখানে অসংখ্য কোষ ছিল। এই কোষগুলো হচ্ছে শুক্রাণু মাতৃকোষ। এখান থেকে স্পার্মাটোগোনিয়া গঠিত হচ্ছে। সেই স্পার্মাটোগোনিয়া এখানে তৈরি হচ্ছে। সেই স্পার্মাটোগোনিয়া থেকে পরবর্তীতে এখানে অসংখ্য শুক্রাণু গঠিত হচ্ছে। এরপরে ওজেনেসিস বা ডিম্বাণু উৎপাদনের যে প্রক্রিয়া, সেখানে দেখা যাচ্ছে যে একই ইন্টারস্টিশিয়াল কোষটাই প্রজনন ঋতুতে তার দেহের কোনো একটা অংশে, মূলত হাইপোস্টোমের নিচে বা পাদচাকতির কাছাকাছি অংশে কিছু কোষ উন্থিত করে ডিম্বাশয়ে রূপান্তরিত হয়। মূলত নিম্ন অর্ধাংশেই এই ডিম্বাশয়টা বেশি দেখা যায়। এগুলো মাইটোসিস সেল ডিভিশনের মাধ্যমে কোষের বৃদ্ধিতে তৈরি হয় এবং অনেকগুলো উগোনিয়া নামক কোষ তৈরি করে, যা কিনা এখানে দেখানো হয়েছে। এই টোটালটাই হচ্ছে একটা উগোনিয়া। এই উগোনিয়াতে মূলত হচ্ছে অ্যামিবয়েড পদ্ধতিতে গলাধঃকরণ করে উসাইটে রূপান্তরিত হয়। এই উসাইটটি পরবর্তীতে হচ্ছে মিওসিস সেল ডিভিশনে বিভাজিত হয়ে সক্রিয় ওটিড এবং 3টা পোলার বডি তৈরি করে। ওটিডগুলো রূপান্তরিত এবং বৃদ্ধিপ্রাপ্ত হয়ে পূর্ণাঙ্গ ডিম্বাণুতে পরিণত হয় এবং পোলার বডিগুলো ক্রমে বিলুপ্ত হয়ে যায়। তো ফ্লোচার্টের মাধ্যমে এখানে যেটা দেখানো হয়েছে সেটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল কোষটা প্রথমে ডিম্বাণু মাতৃকোষ তৈরি করে, যা কিনা উগোনিয়া গঠন করে, যা কিনা বৃদ্ধিপ্রাপ্ত হয়ে পরবর্তীতে ওসাইট এবং মিওসিস সেল ডিভিশনের পরে সেটা ওটিডে গঠিত হয়। ওটিড থেকেই পরবর্তীতে ডিম্বাণু তৈরি হয় এবং বাকি যেই পোলার বডিটা হওয়ার কথা ছিল সেগুলো হচ্ছে ড্যামেজ হয়ে যায়, যেটা কিনা আমরা ছবিতে এখানে স্পষ্টভাবেই দেখানো হয়েছে। এখানে অসংখ্য ডিম্বাণু মাতৃকোষ ছিল, যা কিনা পরবর্তীতে এখানে উগোনিয়া তৈরি করে, যেখান থেকে 3টা সেল পোলার বডি নষ্ট হয়ে যায় আর একটা থাকে যা কিনা ডিম্বাণুতে রূপান্তরিত হয়। এই ছিল স্পার্মাটোজেনেসিস এবং ওজেনেসিসের সংক্ষিপ্ত পদ্ধতি। এর পরবর্তীতে এগুলোর এই ডিম্বাণু আর শুক্রাণুর কিছুটা এখানে মিলন হয়, যাকে আমরা নিষেক নামে জানি। এই নিষেক সম্পর্কে দেখা যায় যে নিষেকের একক সংজ্ঞা হিসেবে আমরা দিতে পারি ডিম্বাণু এবং শুক্রাণুর মিলনে যে জাইগোট তৈরি হয়, এই প্রক্রিয়াটাকেই নিষেক বলে। হাইড্রার ক্ষেত্রে মূলত দেখা যায় যে একটা ডিম্বাণুর 4 সাইডে অসংখ্য শুক্রাণু পুঞ্জীভূত হয়, সেই যা থেকে একটা মাত্র শুক্রাণু দেখা যায় যে ডিম্বাণুটাকে নিষিক্ত করে এবং সেটাকে জাইগোট তৈরি করে। অর্থাৎ ডিম্বাণু ছিল হ্যাপ্লয়েড, শুক্রাণুটাও কিন্তু হ্যাপ্লয়েড, দুইটা মিলে যে জাইগোট তৈরি হবে তা হচ্ছে ডিপ্লয়েড। এই ডিপ্লয়েড সেল থেকেই পরবর্তীতে পূর্ণাঙ্গ একটি হাইড্রার উৎপত্তি হয়। তো এই জাইগোটটা কিভাবে পরিস্ফুটন হয় সেটা সম্পর্কে চলো আলোচনা করি। জাইগোটের ক্ষেত্রে দেখা যায় যে ডেভেলপমেন্ট বা পরিস্ফুটন খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট, যেখানে কিনা ইন্টারস্টিশিয়াল কোষ এবং প্রত্যেকটা কোষই মূলত সহায়তা করে এবং এই জাইগোটটা মূলত একাধিকবার মাইটোসিস সেল ডিভিশনের মাধ্যমে একটি সম্পূর্ণ হাইড্রাতে পরিণত হয়। প্রথমেই যেই পার্টটা হয় জাইগোট থেকে সেটার নাম হচ্ছে মরুলা। মরুলাতে দেখা যায় যে হাইড্রার জাইগোট থাকা বরাবর হচ্ছে মাইটোসিস সেল ডিভিশনের মাধ্যমে এবং ক্লিভেজ প্রক্রিয়ার মাধ্যমে দেখা যায় যে 2টা সেলে পরিণত হয় এবং এটা পরবর্তীতে 2টা সেল থেকে মাইটোসিস সেল ডিভিশনের মাধ্যমে অসংখ্য সেলে পরিণত হয়। এই যে নিরেট গোলাকার কোষপিণ্ড, এটাকেই বলা হয় হচ্ছে মরুলা। এরপরে হচ্ছে ব্লাস্টুলা। ব্লাস্টুলার ক্ষেত্রে দেখা যায় যে এই ক্ষেত্রে ব্লাস্টোসিল গঠিত হয়, অর্থাৎ এই যে অসংখ্য কোষগুলো ছিল
মরুলাতে সেই কোষগুলো সাইডে চলে যায় বিভাজনের ফলে, এবং মাঝখানে দেখা যায় যে একটা লেয়ার বা একটা গ্যাপ তৈরি হয়। এই গ্যাপটাকে বলা হয় হচ্ছে ব্লাস্টোসিল। এই ব্লাস্টুলার কোষগুলো ব্লাস্টোমিয়ার এবং কেন্দ্রে ব্লাস্টোসিল, এই দুইটা পার্ট নিয়েই গঠিত। অর্থাৎ যেই কোষ সেটাকে বলে ব্লাস্টোমিয়ার, আর যেই গহ্বর সেটাকে বলে ব্লাস্টোসিল। থার্ড যেই স্টেজ সেটাকে বলা হচ্ছে গ্যাস্ট্রুলা। গ্যাস্ট্রুলাতে দেখা যায় যে গ্যাস্ট্রুলেশন বা ব্লাস্টুলাটা গ্যাস্ট্রুলেশন পদ্ধতিতে দ্বিস্তর বিশিষ্ট গ্যাস্ট্রুলায় পরিণত হয়। এটি অ্যাক্টোডার্ম, এন্ডোডার্ম এবং একটি সিলেন্টেরন নিয়ে গঠিত। দেখো এই জায়গায় একটা সিলেন্টেরনের উৎপত্তি হয়েছে। এই যে সিলেন্টেরন ছাড়াও এটার মূলত হচ্ছে অ্যাক্টোডার্ম বাহিরের আবরণ, আর একেবারে ভেতরের আবরণটা হচ্ছে এন্ডোডার্ম। এই তিনটা পার্ট আইডেন্টিফাই করা যায় গ্যাস্ট্রুলায়। মাতৃদেহের সাথে সংযুক্ত এই গ্যাস্ট্রুলাকে স্টেরিওগ্যাস্ট্রুলা বলে, এবং গ্যাস্ট্রুলার যেই চারিদিকে একটি কাইটিন নির্মিত কাঁটাযুক্ত সিস্ট আবরণ গঠিত হয়। এখানে অসংখ্য কাঁটা আছে দেখা যাচ্ছে। এটা মূলত হচ্ছে কোষটাকে বাঁচিয়ে রাখার জন্য বাহিরের একটা আবরণ এবং কাঁটাযুক্ত আবরণ, যা কিনা তাকে প্রতিরক্ষা করে বাহিরের যেই আক্রমণ বা বাইরের দুর্গম পরিবেশ বা প্রতিকূলতা থেকে। সিস্টবদ্ধ এই ভ্রূণটি মাতৃহাইড্রা থেকে বিচ্ছিন্ন হয়ে দেখা যায় যে জলাশয়ের তলদেশে চলে যায়, এবং সেখানেই এটার বাকি যে স্টেজগুলা সেই স্টেজগুলা থেকে হাইড্রাটা পরিপূর্ণ লাভ করে। অর্থাৎ এই যে গ্যাস্ট্রুলার পরবর্তী স্টেজেই একটা ছোট আকারের হাইড্রা গঠিত হয়ে যায়, যাকে হাইড্রুলা লার্ভা বলা হয়। হাইড্রুলা লার্ভাতে মূলত দেখা যায় যে আবহাওয়া পরিবর্তনের সাথে বসন্তের শুরুতে অনুকূল তাপমাত্রা যখন আসে তখন সিস্টের ভেতর থেকে একটা পরিস্ফুটন হয়, এবং ভ্রূণ যেই জিনিসটা ছিল সেইটা মূলত হচ্ছে, এখানে দেখো সিস্টটা ভেঙে গেছে এখান থেকে, এবং সিস্ট থেকে ভেঙে তার মধ্যে যেই ছোট্ট একটা হাইড্রুলা বের হয়ে এসেছে। ছোট হাইড্রুলা হচ্ছে, এটা হচ্ছে ছোট হাইড্রুলা বা হাইড্রুলা লার্ভা। এই হাইড্রুলা লার্ভাই পরবর্তীতে দেখা যায় যে স্বাধীনভাবে ঘুরে বেড়াতে শুরু করে, এবং আরও কয়েকটা ধাপ অর্থাৎ পুষ্টি গ্রহণ এবং সেখান থেকে কোষের বিভাজন এর মাধ্যমে সম্পূর্ণ একটা বড় হাইড্রাতে রূপান্তরিত হয়। এই হচ্ছে হাইড্রার পরিস্ফুটনের বিভিন্ন ধাপ। আশা করি বুঝতে পেরেছ। হাইড্রার জীবনে দেখা যাচ্ছে যে হাইড্রা দ্বিস্তরী প্রাণী, সেখানে সিলেন্টেরন থাকবে, অ্যাক্টোডার্ম এবং এন্ডোডার্ম থাকবে, কোনো মেসোডার্ম থাকবে না। মেসোডার্মের পরিবর্তে সে হচ্ছে মেসোগ্লিয়া বিদ্যমান থাকে, এবং হাইড্রার দেখা যায় যে আমরা যেই জীবন বৃত্তান্ততে দেখলাম আমরা যৌন জনন, অযৌন জনন দুই পদ্ধতিতেই সে বংশবৃদ্ধি করতে পারে। অর্থাৎ খুব সহজ সরল একটা জীবন অতিবাহিত করে হাইড্রা। প্রতিকূল পরিবেশ থেকে বেঁচে থাকার জন্য তার কখনো সিস্ট গঠিত হয়। তো এই ছিল হাইড্রার প্রজনন। তো আজকে আরও একটা টপিক আমরা পড়ব। টপিকটার নাম হচ্ছে মিথজীবিতা, যা কিনা হাইড্রার জীবনকে সবচাইতে বেশি বৈশিষ্ট্যমণ্ডিত করেছে এবং হাইড্রার জীবনকে আরও সহজতর করে দিয়েছে। তো মিথজীবিতা কথাটা বা সিম্বায়োসিস ওয়ার্ডটা তোমরা সবসময় পরিচিত না, আজকে এটা একটু বিস্তারিত বলবো। সংজ্ঞাটাও স্পষ্ট লিখে দিয়েছি আমি। মিথজীবিতা বা সিম্বায়োসিস, এটার সংজ্ঞা করা যায় ভাবে, যখন দুইটা প্রজাতির প্রাণী ঘনিষ্ঠভাবে সহ অবস্থান করে এবং একে অন্যের উপকারে আসে, অর্থাৎ একে অন্যকে কোনো ক্ষতি না করে পাশাপাশি একত্রে অবস্থান করে, তখন তাদের মধ্যে যেই সম্পর্ক বা তাদের যেই সহ অবস্থান, এই জিনিসটাকে বলা হয় মিথজীবিতা। এবং তারা যেহেতু একত্রে পাশাপাশি অবস্থান করতেছে, তাদেরকে একত্রে বলা হয় মিথজীবী প্রাণী। অর্থাৎ মিথজীবিতা বা সিম্বায়োসিসে কেউ কারো ক্ষতি করে না, বরং
একত্রে বসবাসের ফলে তারা একে অন্যকে উপকার করে থাকে। হাইড্রার জীবনের ক্ষেত্রেও দেখা যায় এরকম একটা সিম্বায়োসিস ঘটনা আছে, অর্থাৎ হাইড্রা একটা মিথজীবী প্রাণী, তার সাথে অপর যে মিথজীবী প্রাণীটা সেটার নাম হচ্ছে শৈবাল। হাইড্রার একটা বিশেষ প্রজাতি আছে যার নাম হচ্ছে ক্লোরোহাইড্রা ভিরিডিসিমা। এইটা এবং সবুজ শৈবাল জুক্লোরেলা, এই দুইটা মিলে মূলত হচ্ছে এই মিথজীবিতাটা প্রদর্শন করে। তারা মূলত নিজেদেরকে সহায়তা করে, কোনো ক্ষতি করে না। কীভাবে এই উপকারটা করে বা শৈবালই বা কীভাবে উপকৃত হয় সেই জিনিসটাই চলো দেখি। হাইড্রার প্রাপ্ত যে উপকার তার মধ্যে প্রধান উপকার হচ্ছে হাইড্রা খাবার প্রাপ্ত হয়। শৈবাল যেই খাবারটা তৈরি করে, অর্থাৎ শৈবাল কিন্তু একটা সবুজ উদ্ভিদ, সে কিন্তু খাবার তৈরি করে, ফল তৈরি করে, বা সেই খাবারটাই হাইড্রা মূলত খাবার হিসেবে গ্রহণ করে। তো জুক্লোরেলা শৈবালটি মূলত সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় বিভিন্ন ধরনের খাবার তৈরি করে, যা নিজে গ্রহণ করার পরেই যে উচ্ছিষ্ট যে এক্সট্রা থেকে রেখে দেয় শর্করা জাতীয় পদার্থ, সেটা মূলত হচ্ছে শৈবাল খেয়ে থাকে। এছাড়া শৈবালের কিছু পার্ট যদি নষ্টও হয়ে যায়, কোষ প্রাচীর বা শৈবাল যদি মারা যায়, সেটাও হাইড্রা খেয়ে ফেলে। অর্থাৎ হাইড্রার খাবারের বিশাল একটা অংশ এই শৈবাল থেকে আসে। এছাড়া শ্বসনে সহায়তা, হাইড্রা মূলত একটি প্রাণী, তাহলে হাইড্রার শ্বসনের জন্য অবশ্যই অক্সিজেন প্রয়োজন, এবং সেই অক্সিজেনটার সাপ্লাই করে হচ্ছে শৈবাল, যা কিনা সবুজ বর্ণের, যার মধ্যে ক্লোরোফিল আছে বা ক্লোরোপ্লাস্ট আছে, যা কিনা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় অক্সিজেন উৎপাদন করে। এছাড়া হাইড্রার শরীরের যদি কোনো বজ্র পদার্থ থাকে, সেই বজ্রটাও নিষ্কাশিত হয় শৈবালের মাধ্যমে। কেন? কারণ হাইড্রার বিপাকের ফলে কিছু নাইট্রোজেন জাতীয় বজ্র পদার্থ তৈরি হয়, যা কিনা খুব উপযুক্ত সার হিসেবে কাজ করে, এবং যা কিনা শৈবাল গ্রহণ করেই সে শক্তি বা পুষ্টি গ্রহণ করে। এছাড়া কার্বন ডাইঅক্সাইড থেকে মুক্তি পায়। হাইড্রা যেহেতু প্রাণী, সে শ্বসনের ফলে অসংখ্য কার্বন ডাইঅক্সাইড তৈরি করে, যা কিনা পানিতে ব্লুম বা হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাড়িয়ে দিতে পারে, বা তার দেহে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে গেলে কোষ ড্যামেজের প্রবাবিলিটি থাকে। সেই ক্ষেত্রে সেই কার্বন ডাইঅক্সাইডটা শৈবাল গ্রহণ করে ফেলে, ফলে হাইড্রা কার্বন ডাইঅক্সাইড থেকেও মুক্তি পায়। একইভাবে শৈবালও বেশ কিছু উপকার পায়। 1 নম্বর উপকারটাই হচ্ছে আশ্রয়। শৈবাল মূলত পানিতে ভেসে বেড়ায়, সেখানে হাইড্রার দেহে যদি সে বসবাস করে, তাহলে সে হাইড্রার দেহে একটি আশ্রয় খুঁজে পেল সুনির্দিষ্ট। সেকেন্ড, হাইড্রা থেকে যে বজ্র পদার্থটা বের হয় তা শৈবাল খাবার হিসেবে গ্রহণ করে, তাই শৈবালের খাদ্যপ্রাপ্তিতে সবচাইতে বড় ভূমিকা পালন করে হাইড্রার নিঃসৃত যে বজ্র পদার্থ সেটা। থার্ড, যে সালোক সংশ্লেষণের জন্য প্রয়োজনীয় যে কার্বন ডাইঅক্সাইড প্রাপ্তি হয়, সেইটা শৈবাল গ্রহণ করে হাইড্রা থেকে, এবং সেখানে দেখা যায় যে হাইড্রা অনেক সময় পানিতে ভেসে বেড়ায়, এবং পানিতে ভেসে বেড়ানোর কারণে শৈবালটা হচ্ছে হাইড্রার দেহে বাসা বাঁধে, এবং সেখান থেকে সালোক সংশ্লেষণের জন্য যে প্রয়োজনীয় আলো প্লাস কার্বন ডাইঅক্সাইড সেটা সে হাইড্রার দেহ থেকে শৈবালটা পেয়ে থাকে। তাই সালোক সংশ্লেষণে বিশাল ভূমিকা পালন করে এই হাইড্রা শৈবালের জীবনে, এবং শৈবাল খুব বেশি উপকৃত হয়। এছাড়া কার্বন ডাইঅক্সাইড প্রাপ্তি এবং শ্বসন, কিছুক্ষণ আগেই বললাম সালোক সংশ্লেষণের ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইডটা প্রাপ্তি হয় হাইড্রা থেকেই। তো শৈবাল যে কার্বন ডাইঅক্সাইড প্রয়োজন হবে সেটা সে হাইড্রা থেকে নেয়। একইভাবে শৈবাল যে অক্সিজেনটা তৈরি করে, সেটা যদি তার বের করে দেওয়ার অপশন না থাকে শ্বসনের ফলে, সেইটা তার জন্য ক্ষতিকর হতো। তাই শৈবালের শ্বসনে যেই কার্বন ডাইঅক্সাইড প্রাপ্তি, পাশাপাশি অক্সিজেন যেই ত্যাগ, সেটাতেও সহায়তা করে হাইড্রা। মূলত দেখা যাচ্ছে যে দুইটা জীবই নিজেদেরকে সহায়তা করে এবং একত্রে সহ অবস্থান করে। এই কারণে দুইটা হাইড্রা প্রাণী এবং হচ্ছে শৈবাল উদ্ভিদ, এই দুইটা মিলে
একটা মিথজীবিতা বা সিম্বায়োসিস কন্ডিশন তৈরি করে। এই ছিল হাইড্রার দুইটা পার্ট জীবনে, একটা হচ্ছে প্রজনন আর একটা হচ্ছে হাইড্রার মিথজীবিতা। আশা করি হাইড্রার সম্পর্কে বিস্তারিত তোমরা বুঝতে পেরেছ। হাইড্রা আজকে আমাদের ফিনিশিং হয়ে গেছে। আগামী দিন আমরা নতুন টপিক ঘাসফড়িং সম্পর্কে পড়ব। তো হাইড্রা সম্পর্কে যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে বা আজকের ক্লাস সম্পর্কেও যদি তোমাদের কোনো কনফিউশন থেকে থাকে, কোনো প্রশ্ন থেকে থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। এবং তোমরা যে উপস্থিত ছিলে, ধৈর্য সহকারে ক্লাসটা করেছ, সেটার প্রমাণস্বরূপ তোমরা অবশ্যই তোমাদের নাম এবং রোল নাম্বারটা কমেন্ট বক্সে দিবে। আশা করি তোমরা বাসায় থাকবে করোনার সিচুয়েশনে এবং আমাদের অনলাইন ক্লাসগুলোতে পার্টিসিপেট করবে। সবার সুস্থ দেহ এবং জীবন কামনা করে আমি আজকে ক্লাস এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।